কিছুক্ষণ যেতে অলির ঘুম ভেঙে যায়। সে হাই তুলে বালিশ থেকে মাথা তুলতে অবাক হয়ে গেল। সে তো বসা অবস্থায় বই পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিল, তাহলে বইটা খাটের অন্য প্রান্তে গেল কিভাবে? আর সে বালিশেই বা মাথা রাখলো কখন? ভাবনার মাঝে ওয়াশরুম থেকে শব্দ ভেসে আসে। অলি ঘড়ির দিকে তাকিয়ে দেখে এখন 10:30 বাজে। এরই মাঝে আলবি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তাকে আসতে দেখে অলিও না দেখার ভান করে ধীর পায়ে খাট থেকে নেমে বইগুলো গুছিয়ে রাখতে লাগলো। আলবি একটা টি শার্ট গায়ে জড়িয়ে অলিকে জিজ্ঞেস করলো, ডিনার করছো? অলি শুনলই না যেন। আলবি একটা শ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর 2 প্লেট খাবার নিয়ে রুমে এলো। অলি ততক্ষণ বিছানা রেডি করে ফেলেছে, শুধু বালিশগুলো গুছিয়ে রাখা বাকি। আলবি খাবারগুলো টেবিলের উপরে রেখে অলিকে নিজের দিকে ঘুরিয়ে তার হাত থেকে বালিশটা খাটে ছুঁড়ে রাখলো। দেখো হানিবি, তোমাকে এসব করতে হবে না, আমি খাট গুছিয়ে দেবো, তুমি খাবার খেয়ে নাও। অলি আলবির হাত সরিয়ে দিয়ে পুনরায় বালিশটা হাতে তুলে নিল। আলবি বুঝতে পারলো অলি ভীষণ রেগে আছে। আলবি চলে যেতে নেবে, কিন্তু তার আগেই অলি মাথা নেড়ে ঘুরে গেল। সে নিজেকে সামলাতে না পেরে এক হাতে আলবির টি শার্ট খামচে ধরলো। আলবি দ্রুত গতিতে অলিকে সামলে নিয়েছে, কিন্তু অলির শরীর ভালো বলে মনে হচ্ছে না। কি হয়েছে হানিবি, আর ইউ ফিলিং উইক? অলি মুখে কিছু বললো না, শুধু হ্যাঁ পদক মাথা নাড়লো। আলবি অলির মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে আস্তে আস্তে খাটে বসিয়ে দিল। অলি জানে না তার কি হয়েছে, কিন্তু হাসপাতাল থেকে আসার পর থেকে তার শরীরটা ভীষণ দুর্বল লাগছে। আলবি ব্যাপারটা বুঝতে পেরে পানির গ্লাসটা অলির ঠোঁটের ছোঁয়ালো। পানি খেয়ে নাও একটু। অলি নিবু নিবু চোখে কিছুটা পানি খেয়ে নিল। অলিকে এতটা দুর্বল হয়ে যেতে দেখে আলবি অনেক খারাপ লাগছে। সে জানে এতগুলো রক্ত নেওয়ার কারণে অলির এই অবস্থা। এমনিতে অলির বয়স কম, তার উপরে কতগুলো রক্ত নিয়েছে। আলবি ইচ্ছা করছে দেওয়ালে মাথা টুকতে। সে অলিকে বালিশে হেলান দিয়ে বসিয়ে রেখে খাবারগুলো প্লেটটা নিয়ে এলো। কিছুটা ভাত অলির সামনে দিতেই অলি মুখ ঘুরিয়ে নিয়ে মৃদু স্বরে বলল, বিকেল থেকে যেখানে ছিলেন সেখানে গিয়ে থাকুন, এখানে কেন এসেছেন? আসার কোনো দরকার ছিল না তো। অলির বলার অর্থে কথা আলবি বুঝতেই পারলো না, কারণ কথাগুলো জড়িয়ে আসছে। অলির অবস্থা দেখে আলবির বুকটা মোচড় দিয়ে উঠলো। সরি বৌজান, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না, খেয়ে নাও প্লিজ। অলির খেতে ইচ্ছা করছে না, কেমন জানি অদ্ভুত লাগছে, খাবো না। আলবির হার মানলো না। এই অবস্থায় না খেয়ে থাকলে অলির শরীর আরো দুর্বল হয়ে যাবে। আমার খুব ক্ষুধা লেগেছে। অলি আলবির দিকে তাকাতেই আলবি অসহায় কণ্ঠে বলল, খেয়ে নাও প্লিজ, নইলে তোমার শরীর আরো দুর্বল হয়ে যাবে। আপনার ক্ষুধা লেগেছে, আপনি খান গিয়ে। এবারের কথাটা আলবি বুঝতে সক্ষম হলো। তুমি না খেলে আমিও খাবো না, এখন খাবো না, সকালেও খাবো না, আর কখনো খাবো না। কথাটা শুনে অলি ছোট্ট করে হা করলো। তর্ক করার মতো শক্তি তার শরীরে নেই। আলবি অলিকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিল। সকালে ঘুম ভাঙতেই অলি ঘড়ির দিকে তাকিয়ে লক্ষ্য করলো এখন 10টার মতো বাজে। অলি বেশ বিরক্ত হলো। সে আজকে নামাজ আদায় করতে পারেনি। এত গভীর ঘুম তার কখনই হয় না। অলি আশেপাশে তাকিয়ে দেখলো আলবি রুমে নেই। এমন সময় দুজন সার্ভেন্ট খাবার নিয়ে এলো। খাবারগুলো দেখে অলি থতমত খেয়ে গেল। এতগুলো খাবার! অলি উঠে ফ্রেশ হয়ে টেবিলে বসলো। একজন সার্ভেন্ট ফল কেটে দিচ্ছে, আরেকজন পাউরুটিতে মাখন লাগিয়ে দিচ্ছে। এত খাবার কেন এনেছেন? কে খাবে এতগুলো খাবার? একজন সার্ভেন্ট উত্তর দিল, স্যারের কথা মতোই খাবার এনেছি ম্যাম। স্যার বলেছে আপনাকে ভালো ভালো খাবার খাইয়ে দিতে, স্পেশালি ফল। অলি একটা শ্বাস ফেলে বলল, আপনাদের স্যার কোথায় গেছেন? জানি না, কিছুক্ষণ আগে বের হয়ে গেছে, মনে হয় অফিসে গেছে। আরেকজন সার্ভেন্ট বলল, আমার মনে হয় হসপিটালে গেছেন, আমি তার হাতের সাথে অ্যাপ্রন দেখেছিলাম। অলি পাউরুটিতে একটা কামড় দিতেই তার ফোন বেজে উঠলো। একজন সার্ভেন্ট ফোনটা এনে অলির হাতে দেয়। অলি জানে না কেন, কিন্তু আলবির উপর রাগ উঠছে। আলবি কেমন যেন হয়ে গেছে, তাকে না বলে এদিক সেদিক চলে যায়। তার উপর আজকে তার জন্মদিন, কিন্তু আলবি সেদিকে কোনো খেয়াল নেই। অলি কলটা রিসিভ করে কানের কাছে ধরলো। আলবি অপর পাশ থেকে বলল, ঘুম ভেঙেছে? অলি নিম্ন স্বরে বলল, ব্রেকফাস্ট করছো? ফোনের দু প্রান্তে নীরবতা নেমে এলো। কিছুক্ষণ পর অলি জিজ্ঞেস করলো, আপনি খেয়েছেন? না, এখন খাবো। আচ্ছা খান তাহলে, রাখছি। কেন? ব্রেকফাস্ট করুন। অলি কল কেটে দিল। তার ভীষণ কান্না পাচ্ছে। সে চোখ জোড়া মুছতে খাবারগুলো খেতে লাগলো। এদিকে আলবি একবার সামনে রাখা খাবারগুলোর দিকে তাকিয়ে একজন স্টাফ কে ডাক দিল, খাবারগুলো নিয়ে যাও। স্টাফ দেখলো আলবি খাবারগুলোতে হাতও দেয়নি, তবুও আলবিকে প্রশ্ন করার সাহস তার নেই। তাই আলবির কথা মতো খাবারগুলো নিয়ে চলে গেল। আলবি বসা থেকে উঠে অ্যাপ্রনটা হাতে নিল। তারপর অফিস থেকে বেরিয়ে হসপিটালের উদ্দেশ্যে হাঁটা ধরলো। দুপুর গড়িয়ে বিকেল নেমেছে। অলি ব্যালকনিতে হাঁটুতে মুখ গুজে বসে আছে। চোখের কোণা থেকে নোনা জল আধারে গড়িয়ে পড়ছে। আজকের মতো একটা দিনে তার পাশে কেউ নেই। সে এই বন্ধ রুমে মরে গেলেও কেউ জানতে পারবে না। পাশে রাখা ফোনটা একাধারে বেজে চলেছে। অলি রিসিভ করার প্রয়োজনটুকু বোধ করলো না। বিকাল 5টার দিকে আলবি রুমে প্রবেশ করে। আলবি পুরো রুমে চোখ বুলিয়ে দেখলো অলি রুমে নেই। সে ওয়াশরুমে খুঁজে ব্যালকনিতে এসে দেখলো অলি হাঁটুতে মুখ গুজে বসে থাকা অবস্থাতেই ঘুমিয়ে গেছে। আলবি থেমে গেল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আলকোসে অলি
অলিকে কোলে তুলে নিল। অলি ঘুমের মাঝে হিসকি তুললো। আলভি লক্ষ্য করে দেখলো অলির চোখের পাপড়িগুলো ভেজা। আলভির বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে কিভাবে বুঝাবে কেন সে অলির থেকে পালিয়ে বেড়াচ্ছে? তার মাঝে যে অলির সামনে দাঁড়ানোর সাহসটুকু নেই। সে যে খুব বড় অন্যায় করে ফেলেছে। অলি ঘুমের মাঝে আলভির গলা জড়িয়ে ধরে আলভির ঘাড়ের মাঝে মুখ গুজলো। এরকম করায় আলভি জমে গেল। সে সেভাবে দাঁড়িয়ে পড়লো। পাজরও জমে গেছে, না চড়ার ক্ষমতাটুকু যেন হারিয়ে ফেলেছে। প্রায় 17 মিনিট পর অলির ঘুম হালকা হয়ে আসে। একটা সুপরিচিত গ্রাম নাকে আসতেই সে পিটপিট করে চোখ খুলে তাকায়। চোখ খুলতেই আলভির ঘাড়ে থাকা তিলটা নজরে এলো। অলি বুঝতে পারলো সে আলভির কোলে আসে, তাই সে দ্রুত নেমে যেতে চাইলো। আলভি তাকে নামিয়ে দিল। অলি চোখ মুছে কড়া গলায় বলল, আপনি আমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছিলেন কেন? আলভি জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করলো, তুমি আমার কল রিসিভ করছিলে না কেন? আমার চিন্তা হয় মেরে ফেলে চাইছো নাকি আমাকে? অলি অবাক চোখে আলভির দিকে তাকায়। আপনার আমার জন্য চিন্তাও হয়? আলভি উত্তর দিল না। ওভারকোটটা খুলে বিছানার উপরে ছড়ে মারলো। তারপর এক এক করে পকেট থেকে ফোন, মানি ব্যাগ আর হাতের ঘড়িটা খুলে খাটের উপরে ছড়ে মারলো। অলি একভাবে দাঁড়িয়ে রইলো। বলুন, আমার জন্য আপনার চিন্তা হয়? আলভি হঠাৎ করে অলিকে নিজের দিকে টেনে নিয়ে বলল, তুমি জানো না আমার চিন্তা হয় কি না হয়? কেন এমন প্রশ্ন করছো? অলি নিম্ন স্বরে বলল, আমি না, আপনি অস্বাভাবিক আচরণ করছেন। কেন করছেন? আপনার কি আমাকে ভালো লাগছে না? ভালো না লাগলে বলে দিন, তবু অবহেলা করবেন না। আলভি অলিকে নিজের আরো কাছে টেনে নিয়ে হিসিয়ে বলল, আমি তোমাকে অবহেলা করছি না হানিবি, তুমি ভুল বুঝছো। অলির চোখে পানি জমেছে। আলভি ব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? কেন কান্না করছো? আমার জানার মতে তো সবকিছু ঠিকঠাকই আছে, চিন্তার করার মতো তো কিছুই নেই। তাহলে তোমার মন খারাপ কেন? অলি অন্যদিকে তাকিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, ছাড়ুন আমাকে। আলভি আরো শক্ত করে অলির কোমর চেপে ধরলো। বলো আগে কি হয়েছে, তারপর ছেড়ে দেবো। অলি আলভিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে কেঁদে উঠলো। আলভি বুঝতে পারছে না অলি ঠিক কি হয়েছে, কিন্তু এবার সে বেশ চিন্তায় পড়ে গেছে। অলিকে সেই ব্যাপারটা কোনোভাবে জেনে গিয়ে এভাবে রিয়েক্ট করছে, কিন্তু সেটা জানবেই বা কিভাবে? না না না, তাকে যেভাবে হোক জানতে দেওয়া যাবে না। যেভাবে হোক জানতে হবে অলির কি হয়েছে। আলভি ভাবনা চিন্তা করে অলিকে কোলে তুলে নিল। তারপর খাটে বসিয়ে তার হাত জোড়া এক হাতে চেপে ধরে হাসির স্বরে বলল, কি হয়েছে তাড়াতাড়ি বলো, নইলে। অলি ঠোঁটের দিকে ইশারা করে বলল, কথা বলার মতো অবস্থাতে রাখবো না। অলি একটা ঢোক গিলে মিনমিনিয়ে বলল, কিছু হয়নি, আপনি আমার থেকে পালিয়ে বেড়াচ্ছেন, সেই জন্য আমি রেগে আছি। আলভির বিশ্বাস হলো না। সে অলির হাতটা তার পেটের উপরে রেখে বলল, এবার বলো, কল রিসিভ করছিল না কেন? অলি হাতটা সরিয়ে দিতে চাইলেও আলভি সরাতে দেয় না। ইউ হ্যাভ 5 সেকেন্ডস, তাড়াতাড়ি বলো, না হলে সমস্যা নেই। ওটা তুমি না বললে আমি দিশেহারা হয়ে তোমাকে কিস করে বসবো। অলি এবার না পেরে বলে উঠলো, আপনি খুব খারাপ, ভীষণ খারাপ। আমার জন্মদিন কবে সেটাও জানেন না, আবার এসেছেন জোর জবরদস্তি করতে, আমার মুখ থেকে সেটা বের করতে। কেউ কি বলে যে আজকে আমার জন্মদিন, আমাকে উইশ করুন? বলে না, আমিও বলতাম না। আমার এত শখ নেই বলে কয়ে উইশ নেওয়ার। অলি ঠোঁট চেপে কেঁদে উঠলো। আজকে আমার মা বাবা থাকলে আমার দিনটা এত খারাপ যেত না। আর কেউ উইশ না করলেও তারা আমাকে উইশ করতো, ঘুরতে নিয়ে যেত, বোরিং বই গিফট করতো তো। আপনি শুধু মুখেই বলেন যে আমাকে ভালোবাসেন, আমাকে নিয়ে চিন্তা করেন, কিন্তু আদৌ সেটা কি সত্যি? আপনি যে আমাকে এত কষ্ট দিচ্ছেন না, একদিন দেখবেন আমি ঠিক রাগ করে বাবা মায়ের কাছে চলে গেছি, সেদিন কেঁদেও আর আমাকে পাবেন না। ওই কথাগুলো বলে হু হু করে কাঁদছে। এদিকে তার কথাগুলো শুনে আলভির দু চোখ রক্তবর্ণ ধারণ করেছে। ইচ্ছা করছে সবকিছু ভেঙে চড়ে তছনছ করে ফেলতে। মাথার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। আলভি রাগের বসে অলির ঘাট চেপে ধরলো। ঘটনার আকস্মিকতায় অলির মাথা থেকে ওড়নাটা খুলে পড়ে যায়। অলি এক হাতে ওড়নাটা সামলাতে চাইলো, আলভি ওড়নাটা খুলে দূরে সরে ফেলে দিল। অলির কান্নার মাত্রা আরো বেড়ে গেল। সে দু হাতে বুক ঢেকে কাপা কাপা কণ্ঠে বলল, কি করছেন আপনি এসব? আলভি বসা থেকে দাঁড়িয়ে অলিকে টেনে তুললো। অলির চুলগুলো বাঁধন হয়ে পিঠের উপরে ছড়িয়ে পড়েছে। আলভি আরো সুবিধা করে অলির চুলের ভাঁজে হাত ঢুকিয়ে তাকে নিজের দিকে টেনে নেয়। অলি লক্ষ্য করলো আলভির চোখ দিয়ে যেন অগ্নি ঝরছে। কি বললে তুই? বাবা মায়ের কাছে চলে যাবি? আমাকে ছেড়ে চলে যাবি? আহ ছাড়ুন আমাকে, চুল ছিঁড়বে তো, ব্যথা পাচ্ছি আমি। অলির কান্নার শব্দে আলভি রেগে মেগে অলির চুল ছেড়ে দিল। তারপর দিক দিশাহারা হারিয়ে দেওয়ালের দিকে এগিয়ে গেল। অলি ফ্লোরে পড়ে থাকা ওড়নাটা তুলে গলায় জড়িয়ে নিল। তখনই একটা বিকট আওয়াজ তার কানে এলো। অলি তাকে দেখলো আলভি দেওয়ালে ঘুষি মারছে। অলি দ্রুত পায়ে এগিয়ে গিয়ে আলভির হাত ধরে ফেললো। আলভি অলিকে ধাক্কা দিতে গিয়েও নিজেকে সংযত করে নেয়। আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? আলভি নিরুত্তর, তার ভালো লাগছে না কিছু। অলি আলভির হাতটা সামনে এনে দেখলো হাতের আঙুলের কাঠ থেতলে গেছে, রক্ত বেরোবে ভাব। আলভি এক ছটকায় নিজেকে হাত ছাড়িয়ে নেয়। আলতো হাতে অলিকে সরিয়ে দিয়ে মানি ব্যাগটা পকেটে গুছে বেরিয়ে যেতে নেবে, তার আগে অলি তার সামনে গিয়ে দাঁড়ায়। হাত চট করে বলে, সরি, আমার ভুল হয়ে গেছে, আপনি প্লিজ এভাবে রেগে মেগে চলে যাবেন না, আমি আর এগুলো বলবো না।
আলবি অলির দিকে না তাকিয়ে তাকে সামনে থেকে সরিয়ে রুম থেকে বেরিয়ে গেল। অলি এবার খুব কষ্ট পেল। সে খাটের উপরে বসে চিল্লিয়ে বলতে লাগলো, আমি চলে যাব, থাকবো না। আমি রাগ করেছি, আর আপনি ডাক না ভাঙিয়ে উল্টো আমাকে মেরেছেন, তারপর তেজ দেখিয়ে চলে গেছেন। আপনি খুব খারাপ, আমি আপনাকে একটুও ভালোবাসি না। কথাগুলো বলতে বলতেই অলি হিসকে উঠে গেল। যেদিন তার বাবা মা চলে গিয়েছিল সেদিন লাস্ট সে এভাবে কেঁদেছে, আজকে আবারও এভাবে কাঁদছে। আলবি কি পারতো না তাকে বুকে টেনে নিয়ে রাগ ভাঙাতে? পারতো না একটু মাথায় হাত বুলিয়ে দিয়ে জন্মদিন না জানার জন্য সরি বলতে? পারতো না কিছুই কি পারতো না সে? মিথ্যা বলে যে আমাকে ভালোবাসে। মৃত্যুক একটা। অলি কাঁদতে কাঁদতে বালিশে মুখ গুজলো। অবশ্য আমাকে সে কেনই বা ভালোবাসবে? আমার কি যোগ্যতা আছে তার ভালোবাসা পাওয়ার? তার জন্য রূপসা আপই পারফেক্ট ছিল। আমি শুধুমাত্র একটা ভুল ছিলাম, যেটা সে ঠিক করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। আমার মন রক্ষার্থে সবসময় বলে যে আমাকে ভালোবাসে, কিন্তু একটা মানুষ কয়দিন অভিনয় করতে পারে? সে হয়তো আর পারছে না ভালোবাসার অভিনয় করতে। রাত্রি 9টা, আলবি গাড়ির সাথে হেলান দিয়ে সিগারেট ফুঁকছে। তার পাশেই দিহান গুরুগম্ভীর রূপে দাঁড়িয়ে আছে। তুই কি বলতো? ভাবি প্রেগনেন্ট, এই অবস্থায় তার মুড সুইং হওয়াটা অস্বাভাবিক কিছু নয় তো? এই সময় এগুলো স্বাভাবিক ব্যাপার, কিন্তু তার অবস্থা দেখে মনে হচ্ছে বাচ্চা ভাবির পেটে না তোর পেটে আছে। কথাটা শুনে আলবি জ্বলন্ত চোখে দিহানের দিকে তাকিয়ে দাঁত কটমট করতে করতে বলল, মানলাম ওর মুড সুইং হয়েছে, তাই বলে আমাকে যা নয় তাই বলবে? জানে যে ওর চোখের পানি আমি সহ্য করতে পারি না, আমি দিশেহারা হয়ে যাই। তারপর কাঁদতে কাঁদতে একদম হিসকে তুলে ফেলবে। ও মনে হয় সত্যি আমাকে বাঁচতে দেবে না। কিন্তু তুই কি সত্যি ভাবির জন্মদিনের ব্যাপারটা সম্পর্কে অবগত ছিলি না? আলবি দু আঙুল দ্বারা কপাল চেপে ধরে বলল, আরে ইয়াদ, আমি জানতাম, 2 দিন আগে আমার মনে ছিল, কিন্তু তুই তো জানিস কালকে কি হয়েছে। তারপর আমি সব ভুলে গেছি। দিহান আলবির কাঁধে হাত রেখে বলল, দেখ অবি, ভাবির মা বাবা নেই, বলতে গেলে তুই ছাড়া তার কেউ নেই, কিন্তু তার পরিস্থিতি তুই যদি না বুঝিস তাহলে সে কার কাছে যাবে বল? আমি জানি তুই নিজেও ঝামেলার মধ্যে আসিস, কিন্তু সেসবের জন্য তো ভাবি দায়ী নয়, বেশিরভাগটাই তুই দায়ী। ভাবি পুরোপুরি ভাবে তোর উপর নির্ভরশীল, কিন্তু তুই যদি তার ভার সামলাতে না পারিস তাহলে তোরা দুজনই ভেঙে পড়বি। বোঝার চেষ্টা কর। আলবি সিগারেটের অবশিষ্ট অংশটা ফেলে দিয়ে আরেকটা সিগারেট ধরাতে ধরাতে বলল, ও আমাকে ছেড়ে চলে যাবে বলছে, তাও আবার নাকি বাবা মায়ের কাছে চলে যাবে। এটা ও কিভাবে এত সহজে বলে ফেলেছে? তুই ভাবতে পারছিস এই কথাটা শুনে আমার তখন কেমন লেগেছে? শুধুমাত্র প্রেগনেন্ট বলে ও বেঁচে গেছে, নাহলে আজকে ওকে মেরে নিজেও মরে যেতাম। দিহান বিরক্ত সুযোগ শব্দ উচ্চারণ করে বলল, তুই যা করছিস তা কি কম করেছিস? ভাবির আজকে জন্মদিন, আর আজকে তুই সারাদিন অফিস আর হসপিটালে কাটিয়েছিস, তারপর বাড়িতে গিয়ে তার উপর রাগ ঝেড়েছিস। আলপি নিজের হাতটা দেখিয়ে বলল, আমি নিজের উপরে রাগ ঝেড়েছি, ওকে কিছুই বলিনি। কিছু না বললি কি সমাধান হয়ে যাবে? তোর অবশ্য সরি বলা উচিত ছিল। ভাবি কান্না করেছিল আর তুই রাগ দেখিয়ে তাকে ওই অবস্থাতে ফেলে চলে এলি। আচ্ছা, তুই এত দায়িত্ব জ্ঞানহীন কিভাবে হলি? তুই তো এমন ছিলি না। আলবি ভ্রুক্ষেপ করলো না। জ্ঞান কিছুক্ষণ চুপ থেকে হাত ঘড়িতে চোখ বুলিয়ে বলল, এখন সময় আছে, ভাবির কাছে গিয়ে সরি বলে ব্যাপারটা মিটমাট করে নে। এই অবস্থায় ভাবিকে এত প্রেশার দিস না অভি। তারপর কিন্তু কেঁদেও কুল কিনারা পাবি না। আলবি থেমে গেল, সদ্য চালানো সিগারেটটা পা দিয়ে পিষে ফেললো। কারো উষ্ণ আলিঙ্গনে অলির ঘুমু ঘুমু ভাবটা কেটে যায়। কিছুটা ভয় পেয়ে তড়ি ঘড়ি করে উঠে বসতে দেখলো আলবি ভ্রুকুসকে তার দিকে তাকিয়ে আসতে। এদিকে এসো। আপনি কখন এলেন? অলির কথা শুনে আলবির কপালে বিরক্তির ভাঁজ পড়লো, কিন্তু অলির ফোলা ফোলা চোখ জোড়া দেখে তার কলিজা শুকিয়ে গেল। সে উঠে বসে আলতো হাতে অলিকে জড়িয়ে ধরে বলল, রাগ করেছো ভালো কথা, কান্না করেছো কেন? তুমি জানো না তোমার চোখে পানি দেখলে আমার মাথা ঠিক থাকে না? অলি ছোটার চেষ্টা করে বলল, ছাড়ুন, সিগারেট খেয়েছেন আপনি। আলবির মেজাজ খারাপ হলো। রোমান্টিক মোদের 12টা বাজিয়ে দিয়েছে এই ষোড়শী নারী। সে অলিকে ছেড়ে দিয়ে ফ্রেশ হতে চলে গেল। অলি উঠে বিছানা ঝাড়তে লাগলো। আলবি ফ্রেশ হয়ে এসে অলিকে টেনে নিজের সামনে একদম নিজের সাথে মিশিয়ে নিল। এবার দেখো স্মেল আসছে। অলির আগে ফুঁসতে লাগলো, আপনি বলেছিলেন সিগারেট খাবেন না। আর বাহ, এটা মনে রেখেছো, আর কন্ডিশন মনে রাখতে পারো না। অলি সরচকে তাকাতে আলবি বলল, বলেছিলাম নিয়ম করে চুমু খেতে দিলে আর এগুলো খাবো না, কিন্তু তোমাকে লাস্ট কবে চুমু খেয়েছি আমার মনে পড়ছে না। কথাটা শুনে অলি লজ্জা পেল। আলবি ফট করেই অলিকে খাটে বসিয়ে দিল। তারপর নিচে অলির সামনে ফ্লোরে বসে অলির পা ধরতে যাবে, কিন্তু তার আগে অলি চিল্লিয়ে উঠলো, এই কি করেন এগুলা? আলবি মৃদু হেসে জোর করে অলির ডান পাটা নিচের উড়ুতে রাখলো। তোমার এই পায়ে নুপুর ছিল, সেটা কি করেছো? অলি প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারলো। বলে উঠলো, বাম পায়েটা হারিয়ে ফেলেছি, তাই এটাও খুলে রেখেছি। আছে তোমার কাছে? অলি উপরে নিচে মাথা নাড়লো। কোথায় আছে? নিয়ে এসো যাও। অলি কিছুক্ষণ অবাক চোখে আলবির দিকে তাকিয়ে থেকে আলমারির দিকে এগিয়ে গেল। আলবি কি সত্যি পাগল হয়ে গেল নাকি? সেটা ভেবেই সে হয়রান। আলমারিটা পুরোপুরি মূলত অলি আর আলোর কাপড় চোপড় দিয়ে ভরা। আলবি কাপড় চোপড় সব কভার্ডে রাখা। যদিও আলমারির এক অংশে তার ইম্পর্টেন্ট কাগজপত্র রাখা আছে,
অলি নুপুরটা বের করে আলবির সামনে ধরতেই আলবি সেটা খপ করে নিয়ে নেয়। অলি হকচকিয়ে যেতেই আলবি পুনরায় তাকে খাটে বসিয়ে দেয়। এবার দুপা নিজের কোলের উপরে নিয়ে হাত বুলিয়ে দিতে লাগলো। আলবির স্পর্শে অলি ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। আলবি হালকা এসে প্যান্টের পকেটে একজোড়া সোনালি রাগা নুপুর বের করে অলির পায়ে পরিয়ে দিতে লাগলো। অলির চোখ দুটো আপনা আপনি বড় বড় হয়ে গেল। আলবি নুপুরটা পরিয়ে দিয়ে অলির পায়ে চুমু খেলো। অলির এবার নাজেহাল অবস্থা। আলবি দুটো পায়ে নুপুর পরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। তারপর ঘাট চুলকাতে চুলকাতে বলল, এগুলো তোমার জন্মদিনের উপহার, আর সরি জন্মদিন ভুলে যাওয়ার জন্য। আলবি দেখলো অলি একদম মূর্তির মতো বসে আছে। এত বেশি সারপ্রাইজড হয়েছে যে মুখটা অটোমেটিক হা হয়ে গেছে। আলবি দপ করে অলির পাশে বসে পড়লো। তোমার আগের নুপুরটা আমি নিচ্ছি না, আর শোনো তোমার বাম্পারের নুপুরটা আমার কাছে ছিল, সেগুলো আমার কাছে থাকবে, বুঝলে? অলি এভাবেই বসে রইলো। আলবি তার গালে টোকা দিয়ে বলল, একটু হেঁটে দেখাও তো। অলির হোশ এলো। সে একটা শুষ্ক টোক গেলে উঠে দাঁড়ালো। এক পা এগোতেই নুপুর জোড়া ঝনঝন শব্দ তুললো। অলি অবাক চোখে আলবির দিকে ঘুরে তাকাতেই দেখলো আলবি এক দৃষ্টিতে তার পায়ের দিকে তাকিয়ে আসতে। এগুলো শব্দ হয়। আলবি আনমনে বলল, কিন্তু শব্দযুক্ত নুপুর পড়তে হয় না। আলবি বালিশটা টেনে কোলে নিয়ে বলে, আমার সামনে কোনো কিছু নিষিদ্ধ নয়, তাছাড়া আমার রুম সাউন্ড প্রুফ, এই শব্দ শুধু আমি শুনতে পাবো। বাইরে কোথাও যাওয়ার আগে খুলে রাখবে। অলি হ্যাঁ বোতক মাথা নাড়ালো। হাঁটো। অলি বুকের ভেতরে ধুক ধুক পুক পুক করছে। সে আবারও হাঁটতে লাগলো। এদিকে নুপুরগুলো রিনঝিন শব্দে আলবি যেন অন্য জগতে হারিয়ে গেছে। অনেক আগে থেকে সে ভেবে রেখেছিল অলিকে সে নুপুর পরিয়ে সেই শব্দ উপভোগ করবে। হঠাৎ করে তার কিছু মনে পড়তে সে উঠে দাঁড়ালো। তাকে উঠতে দেখে অলিও হাঁটা থামিয়ে দিল। অলি সোজা ব্যালকনিতে চলে গেল। অলি ব্রুকুসকে তার যাওয়ার পানে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আসতে। আলবি একটা গোলাপ ফুলের তোড়া নিয়ে বেরিয়ে এলো। তার নাক মুখ কুচকে গেছে। এক প্রকার তাড়াহুড়া করে বলল, এই নাও। অলি আলবির কথা মতো ফুলের তোড়াটা হাতে নিতেই আলবি ওয়াশরুমে চলে গেল। এদিকে গোলাপ ফুল দেখে অলির চোখ চকচক করে উঠলো। গতকাল বাড়িতে গিয়েছিল সে, কিন্তু ফুল গাছ থেকে ফুল ছিঁড়তে তার ভালো লাগলো না, তাই সে ফুল হাতে নেয়নি। কিন্তু এখন গোলাপ ফুলগুলো দেখে ভীষণ খুশি হয়েছে। অলি ফুলগুলো নাকের সামনে এনে গ্রান নিতে লাগলো, কিন্তু কিছুক্ষণ যেতেই তার হাত মুখ চুলকাতে লাগলো। আলবি ওয়াশরুম থেকে বেরিয়ে যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না।